এই 10টা টাকা লেগে আজকে আমি আমার মা আমি দেখতে পারতেছি না। আপনার এখানে ঢোকার আগে আমি অনেক কান্দাকাটি করছি। অসুখ বিসুখ হলে কে দেখে? এই তো নিজে সামলাইতে হয়। কেউ নাই স্যার, অনেক কষ্ট। মানে আমি কোনো দিক দিয়ে পারতাছি না স্যার। মৃত্যুর আগে একবার আমার বাবা মাকে দেখার খুব ইচ্ছা। মার অনেক ইচ্ছা স্যার। মন খুলে বলবেন কি হয়েছে, হ্যাঁ? কোনো ভয় নাই, আরামসে গল্প করবেন আমার সঙ্গে। স্যার আমি আপনার গল্পটা অনেক শুনছি। আলহামদুলিল্লাহ, শুনবো, আপনার কথা শুনবো। একটু শুরু করে নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের সর্বাবস্থায় মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। এবং শুরুতেই বিনীতভাবে অনুরোধ থাকছে সবার কাছে, প্লিজ একটু চেষ্টা করবেন, হ্যাঁ? আমাদের অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে এবং অনুভূতির যে ন্যাচারাল বায়োগ্রাফি বা ন্যাচারাল যে সেট আপ, সেটাতে বোধহয় এরকমই হয়। হঠাৎ করে একদিন আমি বোধহয় বহুবার উদাহরণ দিয়েছি, ঢাকা শহরে যখন প্রথম আসলাম, ঢাকা শহরে এসে প্রথম যখন দেখি রাস্তার পাশে মানুষ পড়ে থাকে, অসুস্থ বিকলাঙ্গ, এবং সেই মানুষকে যখন বিভিন্ন রোগে ধরেছে, প্রায় মারা যাচ্ছে, এরকম একটা মানুষ যখন আমি প্রথম দেখি, তারপরে আবার খুব শিউরে উঠলাম যে এটা তো মানুষ, এত এত মানুষ ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে, তারপরে এরকম একটা মানুষ কীভাবে রাস্তায় পড়ে থাকে। রেগুলার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, 24 বছর ধরে দেখছি, অভ্যস্ত হয়ে গেছি। ঢাকা শহরে প্রথম যখন দেখেছি ডাস্টবিন থেকে মানুষ খাবার তুলে খায়, আমি চোখ বড় বড় করে তাকিয়েছিলাম এবং আমি অবাক হয়েছি। এখন যখন কাউকে খেতে দেখি আমি অবাক হই না, আমি অভ্যস্ত হয়ে গেছি। আমার অনুভূতির জায়গাটা ভোতা হয়ে গেছে, সে নিয়ে ফেলেছে, রিসিভ করেছে। আমি যদি আরও পেছনে ফিরে যাই, আমার মনে আছে গ্রামে মেলা হতো। বগুড়ার খুব একটা বিখ্যাত মেলা আছে, মেলাটার নাম হচ্ছে পোড়াদহ মেলা। যারা উত্তরবঙ্গে তারা হয়তো এই মেলাটার কথা শুনবেন, অনেকে জামাই মেলাও বলে। বড় বড় মাছ বিক্রি হয় মেলাতে। আমার মনে আছে ছোটবেলায় এই মেলাতে যখন যেতাম, তো মা কিছু পয়সা বা টাকা পকেটে দিয়ে দিত এবং আমরা বেশ ভাই বোনরা মিলে একসাথে সবাই মিলে মেলাতে যেতাম। এবং সে মেলাতে যাওয়ার পথে, ঢোকার পথে দেখতাম যে রাস্তার পাশে বিভিন্ন রকমের বিকলাঙ্গ মানুষজন, কারো হাত নেই, কারো পা নেই, এবং তারা বিভিন্নভাবে আকুতি করে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে। আমার প্রথম দেখা দুর্ধর্ষ চিত্র হচ্ছে এটা, এবং এটা দেখে আমি এতটাই বেশি অবাক হয়েছিলাম যে মানুষ কেন এরকম হবে। এরপর এটা তো সয়ে গেছে। তো আমি কথাগুলি কারণেই বলছি যে আপন ঠিকানার প্রথম বছর ছিল আপন ঠিকানার স্বর্ণযুগ ভিউজের দিক থেকে। এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মতো, হ্যাঁ, যেটাকে আমরা ইউটিলিটি থিওরি বলি। এটা র্যান্ডম। বাংলাদেশের ইতিহাসে কোনো কন্টেন্ট নেই আজ পর্যন্ত আমার জানা মতো, এবং পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কিনা, যে প্রতিদিন একই গ্রাফে একটা করে কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আসে, ইউটিউব এবং ফেসবুকে, সেখানে আকুতি থাকে পরিবারে ফেরার। বিগত 4 বছর ধরে আমি একই কাজ করে চলেছি, এবং এই একই কাজ করে যাওয়া কন্টেন্টের এখনও যে মানুষ এটার প্রতি আগ্রহ দেখায়, এখনও যে মানুষ চেষ্টা করে যাচ্ছে, সেটাই রীতিমতো বিস্ময়। কিন্তু গোল্ডেন টাইম যদি বলি, সেটা প্রথম বছরই ছিল, এবং ক্রমান্বয়ে মানুষের সেখানে অনুভূতির জায়গাটা ভোতা হয়ে গেছে, এবং যে কারণেই রেসপন্সটা অনেক কম। তাই বলে কি আমরা এই কাজ থেকে সরে যাব? নিশ্চয়ই না। এটা একটা পবিত্র দায়িত্ব এবং আমাদের করে যেতে হবে। আমি এই কথাটা এই কারণেই বলি যে এই দায়িত্বে শুধুমাত্র আপনি যদি এন্টারটেনমেন্ট হিসেবে নেন, তাহলে আপনি পুরোপুরি দায়িত্ব পালন করতে পারবেন না। আমি একজন কন্টেন্ট মেকার হিসেবে জানি কোন কন্টেন্টের ভিউজ হয়, এটা আমার জানা উচিত, এবং কোন কন্টেন্ট অনলাইনে নিয়ে আসা উচিত এবং উচিত না। ডেফিনেটলি আমি শতভাগ কনফিডেন্ট নিচ্ছি না, বাট আমি জানি এবং এটা আমার জানা উচিত। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আপন ঠিকানাকে যদি আমি সাইড করে দিই, অন্য কন্টেন্ট নিয়ে মুভ করতাম, আপনারা দেখবেন ব্র্যান্ডিং বাংলাদেশের ভিউ দেখেন, লাইফের ভিউজ দেখেন, বা অন্যান্য কন্টেন্ট, আমি ভিউজের অনেক বেশি ভিউজের দিকে ফোকাস করতে পারতাম, কিন্তু সেটা করিনি। একটাই কারণ, আমার কাছে মনে হয়েছে যে কোনো পুরস্কারের চাইতে, যে কোনো অ্যাওয়ার্ডের চাইতে, যে কোনো রকমের ভিউজ বা পেমেন্ট বা যাই বলি না কেন, সেটার যে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা হারানো সন্তানকে তার পরিবারের কাছে ফেরানো। যেহেতু একটা পবিত্র দায়িত্ব এবং আল্লাহ কোনো না কোনোভাবে আমাদেরকে এই দায়িত্বের মধ্যে শরিক করেছেন, সুতরাং এই দায়িত্বটা আমরা জীবনের শেষ দিন পর্যন্ত পালন করে যেতে চাই উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে সুযোগ। সো এই কথাগুলো বলে 10 জন মানুষকেও যদি আমরা এই টিমে সম্পৃক্ত করতে পারি, নিঃসন্দেহে এটা আমাদের জন্য বলাটা একটা মিসফায়ার হলো না। সূচনা পর্বে আমি আর কথা বলবো না, এখন দেখবো যে আমার সঙ্গে কে রয়েছেন এবং কি তার গল্প। নাম কি আপনার? স্মৃতি। স্মৃতির বয়স কত হতে পারে আনুমানিক? তো কম হবে 20-এর মতো বয়স। আচ্ছা, ময়মনসিংহের চোরঘাই বাজার। হ্যাঁ। চোরঘাই না চোরখাই? চোরখাই বাজার। এই বাজারের আশেপাশে আপনার বাড়ি? হ্যাঁ, বলছি আমার একই আশেপাশে। ময়মনসিংহের চোরখাই বাজারের আশেপাশে ওনার বাড়ি। রোডটা পার হইলে বলে আমি করতে পারবো, দেখতে বের করে ফেলতে পারেন বাড়ি। আচ্ছা, ওনার গল্পটা একটু শোনেন, কি হয়েছে আমাকে একটু বলেন তো স্মৃতি। আব্বু মারার পরে তারপরে আমার মায় দিয়ে দিল। আব্বু মারার পরে মানে মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। কিভাবে মারা গেল? মির্কিবার অসুস্থ ছিল, অসুস্থর পরে আপনার আমাকে একটু অবস্থা খারাপ মনে হচ্ছিল। যাই হোক, আমি একটু বুঝতাম না ওরকম, তারপর যাই হোক আমার আম্মু কামে দিয়ে দিল একজনের হাতে। তারপর অনেক কিছুতে স্যার
কামে হাতে দিলে তারপরে কি হয়েছে বলেন, মন খুলে বলেন। হ্যাঁ, সে আমাকে অনেক অত্যাচার মানে করতো। আমি যে আসতেছে আমি বললাম বাসায় যাবো আমাকে দিত না। পরে একদিন আমাকে ঈদের দিনের পরের দিন আমার করছে যে একটা রুটি নিয়ে আসো। আমি বলছি ঠিকই আছে, রুটি নিয়ে আসবো। আচ্ছা, আপনাকে রুটি আনতে পাঠাইছে? হ্যাঁ। পরে আমাকে বলছে যে পাউরুটি নিয়ে আসো। আমি বলছি ঠিক আছে আনতেছি। পরে আমার হাতের থেকে 10 টাকা না 20 টাকার জন্য আপনার রুটি আনতে দিছে এক প্যাকেট, তারে হারাই গেছে। পরে আমি আন্টিকে বলছি যে আপু না আন্টি যাই হোক যাবো, আমার টাকাটা তো হারাই গেছে, আমি এখন কইতে পারবো, আমি তো মানে পড়ে গেছে হাতের থেকে, দৌড়ে গেছি হাতের থেকে মানে পড়ে গেছে। পরে আমাকে হে বলছে যে ঘরে ঢোকো, তারপরে তোমার শিল দিয়ে করবো আমি। এই 10টা টাকা লেগে আজকে আমার মা আমি দেখতে পারতাছি না। কি হয়েছে তারপরে? টাকাটা পাই নাই। পরে হে আমার ভয় দেখাইছি, মানে যদি ঘরে ঢুকি তাহলে আমাকে মারবে। পরে আমি আর ঢুকি নাই। আচ্ছা। পরে আমার সাথে গেটের চাবি ছিল, আমি গেটের চাবি কি করছি রুমের ভিতরে দিয়ে আমি কানতে কানতে গেছি গে বাইরে। আচ্ছা। পরে কেমনি গেছি গিয়ে পরে কতক্ষণ এমনি মানে আল্লাহর রহমতে এইটাই। আমাকে একটু বিস্তারিত বলেন। মানে আপনার ওই টাকাটা তো দিতে পারেন নাই? না, টাকাটা দিতে পারি। ভয়ে বাসাও যান নাই? না, ভয়ে বাসা। কোথায় গেলেন তারপরে? ওই হাঁটতে কই গেছি কানতে। হ্যাঁ, কোথায় গেলেন? তারপরে পেলো কিভাবে? আপনি কার বাসায় গেলেন? হ্যাঁ, মানে ওরকম একজনে আমার একটা তুমি কান্না করতেছো কেন, যে আমি বলছি আমি টাকা হারাইছি, আমার মারধর করবো, আমি ভয়তে করছি, আয়া পড়ছি। তারপরে আমি না আমি আমার গেলে মারবো, আপনি টাকা দেওয়া লাগবে না, আমি মারবো, ওরা আমার শিল দিয়ে মারবো। পরে ওই আন্টি নিয়ে আবার কাজে ঢুকলাম। পরে বলছে হেও আমার সাথে মানে করছে, হেও দিল না, তুমি চলাম। পর আমি বড় হলাম, আমি বলছি তাহলে আমি তোমার ভবিষ্যৎ করে দেবো। সে মানে স্যার আমি কী কমু, মানে আমি টিভিতে মানে বলার কথা। পরে সেখান থেকে মানে সে লোকটা ছিল না। পরে আমি ওখান থেকে আবার পালিয়ে আসি। ভালো ছিল না লোকটা? আচ্ছা, তারপর? পরে আমি আবার পালিয়ে আসি। মানে আমার এই লাইফটা আমার এরকমই। পালায় কোথায় আসেন? পালায় আমি ওই যে আপনার এদিকে একটা কি যেন কয়, ওই এলাকার ডিস্ট্রিক্টে ওদিকে আইছি। আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বিয়ে শাদী করছেন। তো হাজবেন্ড আমার সাথে একটু ঝগড়া, সাক্ষাৎ করে না, চলে গেছে। হাজবেন্ডে চলে গেছে? বাচ্চা কাচ্চা আছে? না। এখন থাকেন কোথায়? কি করেন? চরে। কি করেন? আয়া হিসেবে? আয়া হিসেবে কাজ করেন। এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? এটা আমি দেখছিলাম স্যার। নিজে দেখছেন? হ্যাঁ। আচ্ছা। নিজে দেখছিলাম। পরে একটা স্যার স্কুলে স্যারে কইতেছে আমার ওই ভাইয়ার কাছে যাও, ওই ভাইয়া এরকম খুঁজে দিবে। উনি লিখে নিয়ে আসছে কি হয়েছে না হয়েছে। আপনার নাম স্মৃতি, আপনার বাবার নাম? বাবার নাম মুজিবুর, মারা গেছেন। মাতার নাম? মার নাম আসিয়া খাতুন। আসিয়া খাতুন। বোনের নাম? লাখি। ভাইয়ের নাম? আব্দুল্লাহ। মামার নাম? মামার নাম কাদু। মাটির ব্যবসা করে? হ্যাঁ, মাটির ব্যবসা করে। মামার ছেলে? বড়টার নাম সুমন। রিপন, রুবেল, শিপন, স্বপন, সবগুলো ছেলে? 5টা ছেলে? হ্যাঁ। ঠিকানা হচ্ছে ময়মনসিংহ চুরখাই বাজারের আশেপাশে। এনে মাটির ব্যবসা করে কে? এটা খুঁজলে বের হয়ে যাবে। কাদু মাটির ব্যবসা করে। আমি স্মৃতি আমার জীবন বৃত্তান্ত তুলে ধরছি। যখন অনেক ছোট তখন আমার বাবা মারা যায়। আমার 2 বোন 1 ভাই। গরিব ঘরে জন্ম আমার। অভাবের কারণে আমার মা আমাকে পাশের বাসার এক মহিলার হাতে তুলে দেয় কাজের জন্য। আমার বয়স 7 থেকে 8। সেই মহিলা আমাকে ঢাকায় এনে নিজের বাসায় রেখে আমাকে দিয়ে অনেক কাজ করাতো। সেই প্রায়ই আমার উপর অন্যায়, অবিচার এবং অত্যাচার করতো। একদিন এক কাজে সামান্য ভুল ধরে সে আমাকে অনেক মারধর করে। তখন আমি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যাই। যেটার কথা উনি বলেছেন, মৃত্যুর আগে একবার আমার বাবা মাকে দেখার খুব ইচ্ছা। আমার অনেক ইচ্ছা স্যার। আমি অনেক কষ্ট, মানে আমি কোনো দিক দিয়ে মানে পারতাছি না স্যার। আপনার শরীরে যে চিহ্ন আছে এটা কি বাবা মা জানে? হ্যাঁ, আমি বলেন না এখনই কোথা থেকে কি হয়েছে। আপনার বাবা মাকে পাওয়া গেলে আমরা জিজ্ঞেস করবো। মার কথা মনে আছে? বাবার কথা? বাবা তো মারাই গেছে। মার চেহারা মনে আছে? ভাই বোনদের চেহারা মনে আছে? আমি তো ছোট ছিলাম, সেমন একটা বুঝতাম না। এখন আমি যেমন চিনুম নাকি আমি এখন আইডিয়া করতে পারতেছি না। তো আপনি না বললেন যে চোরখাই বাজারের ওখানে নিয়ে গেলে? চোরখাই বাজার, কিন্তু মানে বড় হইছি না, মানে একটা যেমন বয়স হয়ে গেলে একটা যেমন জোয়ান থাকতে একটা দেখছি। আপনার বয়স এখনো বেশি হয় নাই। যাই হোক, এখন কথা হলো যে প্রিয় দর্শক এবং শ্রোতা, যতটুকু তথ্য আছে অতটুকু দিয়েই আমাদের চেষ্টা করে যেতে হবে। আজকে আপনার সঙ্গে কে আসছে? আমি একলাই আসছি। একাই আসছেন? কেউ নাই স্যার। খারাপ লাগে না একা জীবন? কি করবো স্যার,
কিছুক্ষণ আপনার এখানে ঢোকার আগে আমি অনেক কান্দাকাটি করছি, কেন? একজনে বলছি, সেখানে আমার সাথে সে আসার কথা ছিল, সে আসে নাই। ও, অসুখ বিসুখ হলে কে দেখে? এই তো নিজেরই নিজে সামলাইতে হয়। ঢাকা শহরের কোটি কোটি মানুষ, তারপরও অনেক মানুষই একা। অনেক মানুষ হয়তো রুমের মধ্যে মরে পড়ে থাকেন, 7 দিন 8 দিন 10 দিন হয়, লাশ গলে পচে যায়, হয়তো ওই পচা গন্ধে তারপরে আশেপাশের প্রতিবেশীরা টের পায় যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, এবং তারপরে গিয়ে দেখা যায় যে মরে পড়ে আছে, এবং তিনি যে মারা গেছেন সে সময় তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পরিবার কেউই তার পাশে ছিলেন না। খোঁজ নিয়ে জানলে হয়তো আরও বোঝা যায় তিনি হয়তো অফিসের অনেক বড় একজন কর্মকর্তা ছিলেন তার জীবন দশায়, তার সন্তানরা হয়তো দেশের বাইরে থাকেন বা ওরকম কোনো কিছু। যাই হোয়াট এভার ইট ইজ, ওর ঘটনা, এই ঘটনা, এগুলো বলার পেছনের একটাই কারণ যে মানুষ মূলত একা। তারপরেও খুব অল্প সময়ের মধ্যেই আমরা আসলে চেষ্টা করি যতটুকু সম্ভব পরিবারের কাছে থাকা যায়, পাশাপাশি থাকা যায়। পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি সেই, এটা আমার কথা না, খুব বিখ্যাত একজন মানুষের কথা, সেটা হলো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি সে যার অনেক ভালো বন্ধু আছে। অনেক সময় দেখবেন যে আপনি কোটি টাকা দিয়েও একটা প্রবলেম সলভ করতে পারছেন না, কিন্তু একজন ভালো বন্ধু আপনার খুব সহজেই সেই প্রবলেমটা সলভ করে দেবে। তবে ভালো বন্ধু পাওয়া খুব খুব কঠিন। ভালো বন্ধু হওয়া যায়, তাহলে হয়তো বা পাওয়া যাবে। সো যাই হোক, অন্য প্রসঙ্গ, আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তবে প্রত্যাশা করছি একটা ভালো রেজাল্টের। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন সবাই মিলে চেষ্টা করি। আর কিছু বলবেন না? সব বলছেন? সব বলে শেষ। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।